সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক প্রাচীন অভিশাপ। ইন্দোনেশিয়ার এক সাধারণ পরিবারের জীবন কিভাবে এক রাতের মধ্যে নরকে পরিণত হলো। যখন অদৃশ্য শক্তি আর কালো জাদু তাদের পিছু নেয়, তখন কি হবে তাদের ভাগ্যে। কেন এই অভিশাপ 7 সমুদ্রের অভিশাপ নামে পরিচিত। রহস্য আর কালো শক্তির এক ভয়াবহ যাত্রা শুরু হতে চলেছে। আমরা ডুব দিব ক্লোজ অফ দ্য 7 সিজ সিনেমার গভীরে, যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে শিহরিত করবে এবং উন্মোচন করবে এই অভিশাপের পেছনের অন্ধকারের সত্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা 1970 সালের সিন দেখতে পাই, যেখানে আমরা সুচিত্র এবং তার স্ত্রীর ভাই সারদিকে দেখতে পাই। সারদি সুচিত্রকে বেশ অপছন্দ করে, কারণ দুজনেরই মুদি দোকান আছে, কিন্তু সারদির দোকানে কোনো ক্রেতা আসে না, যেখানে সুচিত্রর দোকানে সবসময় ক্রেতাদের ভিড়ে ভরা থাকতো। সুচিত্র রাতে দোকান বন্ধ করে হসপিটালে যায়, যেখানে আমরা তার স্ত্রী মার্নি, ছোট মেয়ে সিফা এবং বড় ছেলে আরদিকে দেখতে পাই। আরদিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল কারণ তার কিডনির অপারেশন করার কথা ছিল। সুচিত্র সেখানে অপারেশনের টাকা নিয়ে আসে এবং জমা দেয়। কিছুক্ষণ পর আরদির অপারেশন করেন এবং আরদির জ্ঞান ফিরে আসলে নার্স ডাক্তারকে ডাকতে যায়। এখানে আরদি এক বৃদ্ধ মহিলার আত্মাকে দেখতে পায়। যাই হোক, বাড়িতে এসেও আরদি বৃদ্ধ লোকটির আত্মাকে বারবার দেখতে পারছিল। তাই মার্নি আরদিকে নিয়ে আবার ডাক্তারের কাছে যায়। সে ডাক্তারকে আরদির দেখা সবকিছু জানায়, কিন্তু ডাক্তার বলে যে আরদিকে একজন ভালো চক্ষু বিশেষজ্ঞর কাছে দেখানো উচিত। রাতে সুচিত্র যখন দোকান বন্ধ করছিল, তখন দোকানের শাটার লাগছিল না, কারণ শাটারের মাঝখানে একটি তাবিজ আটকে ছিল। সুচিত্র সেই তাবিজটি তুলে খুলে ফেলে এবং তার সন্দেহ হয় সারদির উপর। সে সেই তাবিজটি ডাস্টবিনে ফেলে নিজের গাড়িতে উঠে বসে। যখন সে গাড়িতে বসে, তার ঘাড় ব্যথা করতে শুরু করে। বাড়িতে এসে সে প্রথমে মার্নিকে তার ঘাড়ের ব্যথার কথা তাকে জানায়। তারপর আরদির খোঁজ নিতে যায়। যেই আরদি উঠে বসে, সে সুচিত্রর দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করে। তার আওয়াজ শুনে মার্নিও সেখানে আসে। আরদি তার মাকে জানায় যে সুচিত্রর কাঁধে একটি ভয়ানক মহিলা বসে আছে, আর এখানেই আমরা সেই তাবিজের কারণে কালো জাদু হওয়ার ফল দেখতে পাই। তাই সুচিত্র রোস্তম নামের একজন কবিরাজকে ডাকে। রোস্তম জানায় যে সার্জারির পর আরদির থার্ড আই খুলে গিয়েছে এবং এখন সে এমন জিনিস দেখতে পাচ্ছে যা একজন সাধারণ ব্যক্তি দেখতে পারে না। সুচিত্র রোস্তমকে এর কোনো সমাধান খুঁজতে বলে, কারণ আরদি এখনো শিশু এবং এইসবের কারণে বেশ আঘাতগ্রস্ত হবে। রোস্তম বলে যে সে থার্ড আই বন্ধ করতে পারবে না, তবে সেই থার্ড আইকে অনেকটা দুর্বল করে দিতে পারে। এতে হবে কি যে আরদি কেবল সেই বুদ্ধদেরকেই দেখতে পারবে যারা আরদির সামনে আসতে চায়। এখানে রোস্তম সুচিত্রকে বলে যে আরদিকে বাজার থেকে দূরে রাখতে হবে, কারণ বাজার একটি খারাপ জায়গা। বাজারে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, মানুষের সাথে প্রতারণা করা হয়, বেজাল দেওয়া হয়, এসব খারাপ কাজ করা হয় বলে সে জানায়। বাজারে একজন আরেকজনের উন্নতি দেখে খারাপ কাজ করে ফেলে, তাই বাজারে অনেক খারাপ আত্মা থাকে। বাজারে যেসব লোক এমন খারাপ কাজ করে, তাদের বলা হয় যে তারা শয়তানের সাথে বাণিজ্য বা চুক্তি করে। সহজ ভাষায় বলতে গেলে কালো জাদু করে। যাই হোক, এরপর দৃশ্য চেঞ্জ হয়ে 13 বছর পর দেখানো হয়। আমরা একজন কিশোর আরদি, তার বোন সিফা এবং তার ছোট ভাই আরিফকে দেখতে পাই। তাদের মা মার্নিও সেখানে আসে এবং তারা সবাই একসাথে সকালের নাস্তা করছিল। তখন আরদির মনে পড়ে যে আজ তার টিউশন ফি দেওয়ার শেষ তারিখ। মার্নি এখানে আরদিকে বাজার গিয়ে সুচিত্রর কাছ থেকে ফি এর টাকা আনতে বলে। অবশ্যই আরদি বাজারে যেতে ভয় পাচ্ছিল এবং মার্নিও তা জানতো, তাই সে আরদিকে তাড়াতাড়ি বাজারে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। সে আরো বলে যে আরদি যেন আশেপাশে একদম না তাকায়। যাই হোক, সে কোনো মতে নিচের দিকে তাকিয়ে বাজারে চলে যায়, কিন্তু তারপর সে সেখানে বিভিন্ন ধরনের আত্মাকে দেখতে শুরু করে। প্রথমে একজন বৃদ্ধ মহিলার আত্মা আরদিকে দেখা দেয়, যার জিভ বাইরে ঝুলছিল। তারপর সে একজন মোটা মানুষের আত্মাকে দেখতে পায়। এসব দেখে ভয় পেয়ে আরদি নিচের দিকে তাকিয়ে দৌড়াতে শুরু করে এবং একজন লোকের সাথে ধাক্কা খায়। আরদি যখন সেই লোকটিকে সাহায্য করতে যায়, তখন লোকটি আরদির সাহায্য নিতে অস্বীকার করে এবং উল্টো তাকে গালি দিতে শুরু করে। তারপর বাজারের একটি দোকানের মালিক আরদিকে জানায় যে লোকটির নাম উইচেক এবং সে এমন করছে কারণ সে তার মেয়েকে হারিয়েছে। তার মেয়ে মারা যাওয়ার পর সে খুবই দুঃখী হয়ে পড়েছিল এবং এখন সে এমনটা হয়ে গিয়েছে। সে মানুষকে দেখলে গালিগালাজ করতে থাকে। যাই হোক, কোনো মতে আরদি তার বাবার দোকানে পৌঁছায়। সেখানে সে উপরে গিয়ে তার বাবার অফিসের বাইরে অপেক্ষা করতে থাকে। সে শুনতে পায় যে ভেতরে সারদি সুচিত্রকে বলছিল যেন বেশি লোভ না করে। এরপর সুচিত্র রাগান্বিত হয়ে সারদিকে সেখান থেকে চলে যেতে বলে, অর্থাৎ তার স্ত্রীর ভাইকে, এবং সারদি সেখান থেকে চলে যায়। সে আরদির সাথেও কথা বলে না। এরপর সুচিত্র বাইরে আসে এবং আরদি তার কাছে ফি এর জন্য টাকা চায়।
সুচিপ্ত তার অফিসে যায় এবং তারপর একটি রুম খোলে যা অফিসের ভিতরেই ছিল, যার মধ্যে থেকে আরদিকে টাকা এনে দেয়। তারপর আরদি বাড়ি যেতে শুরু করে। বাইরে সে আবার নিচে তাকিয়ে হাঁটছিল এবং আবার কারো সাথে ধাক্কা খায়, যার ফলে তার টাকা নিচে পড়ে যায়। যেই সে টাকা তুলে দাঁড়ায়, সে সেখানে 3টি আত্মাকে লক্ষ্য করে এবং ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং এইসব উইচেকও সেখানে দাঁড়িয়ে দেখছিল। রাতে আরদি বাড়ি চলে যায় এবং বাড়িতে পৌঁছে আরদি বেশ ক্লান্ত ছিল। আরিফ আরদির মাথা ম্যাসাজ করতে শুরু করে আর বলে যে আরদি বাজারে যা কিছু দেখে তার কারণে আরদি ক্লান্ত হয়ে যায়, কারণ সেই জিনিসগুলো আরদির শক্তি চুষে নেয়। রাতে সুচিপ্ত যখন দোকান বন্ধ করছিল তখন দোকানের বাইরে একটি কালো কাপড়ের থলি পায়। সুচিপ্ত সেটিকে তুলে খুলে দেখে তার ভিতরে একটি বানরের মাথার খুলি এবং কিছু কালো জাদুর জিনিস ছিল। যেই সুচিপ্ত সেই থলিটি খুলে তখনই সে বানরের আওয়াজ শুনতে পায় এবং জোরে বাতাস বইতে শুরু করে। সুচিপ্ত ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সার্দিও সেই সব আওয়াজ শুনছিল, কারণ সে তখনও দোকান বন্ধ করেনি। সুচিপ্ত দ্রুত দৌড়ে নিজের গাড়িতে গিয়ে বসে। তখন কোনো একটা জিনিস তার গাড়িকে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। সুচিপ্ত দ্রুত বাইরে বেরিয়ে সেই জিনিসটির উপর চিৎকার করতে থাকে এবং হঠাৎ সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। তারপর সুচিপ্ত দ্রুত গাড়ি চালু করে বাড়ি চলে আসে এবং মার্নিকে কিছু না জানিয়ে ঘুমাতে চলে যায়। রাতে সুচিপ্ত যখন ঘুমাচ্ছিল তখন সে একটি দুঃস্বপ্ন দেখে। এর মধ্যে সে নিজেকে একটি জঙ্গলের ভেতরে দেখতে পায় এবং সে বাতাসে ভাসছিল। সেখানে সুচিপ্তর সামনে একজন বৃদ্ধ মহিলা ছিল। সে এক ধরনের কালো জাদু করছিল। সে বলছিল যে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক 7টি রিচুয়াল দিয়ে হবে, যা 7টি রিচুয়াল আইল্যান্ডের সমুদ্রের 7টি আলাদা আলাদা স্থানে হবে, যার ফলে সোলটেকার আসবে এবং সে তাকে আর তার পুরো পরিবারকে অসুস্থতা ও যন্ত্রণা দেবে, এমনকি অত্যাচারও করবে। এরপর সেই বৃদ্ধ মহিলাটি একটি মোমবাতির ধোঁয়া নিজের মুখে নিয়ে সুচিপ্তর মুখে ছেড়ে দেয়। এমনটা করার পর সুচিপ্তর শরীর বেঁকে যেতে শুরু করে এবং সে যন্ত্রণায় কাতরাতে ও চিৎকার করতে থাকে। আরদি কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে সুচিপ্ত রুমে চেক করতে যায়, কিন্তু সেখানে সুচিপ্ত আরামে ঘুমাচ্ছিল। তাই আরদিও এবার ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে সুচিপ্ত যখন সকালের নাস্তা করছিল তখন তার হঠাৎ বমির মতো অনুভূতি হতে শুরু করে। তখন সে রক্ত বমি করে, যার ভেতর থেকে পোকাও বের হচ্ছিল, অর্থাৎ যা কিছু ঘটেছিল তা বাস্তবে ঘটেছিল। যখন আরদি সুচিপ্তর কাছে যায় তখন সুচিপ্ত জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং সুচিপ্তর রুমের দেয়ালে আমরা সেই সোলটেকার ডেমনের ছায়া দেখতে পাই, কিন্তু সে নিজেকে আরদির থেকে লুকাচ্ছিল। তখন পুরো পরিবার এই জিনিসটি দেখে খুবই ভয় পেয়ে যায় এবং ডাক্তারদেরও একই কথা ছিল যে সুচিপ্তর সব অঙ্গ ঠিকভাবেই কাজ করছে এবং তার কোনো সমস্যা নেই, অর্থাৎ এই জিনিসগুলি চিকিৎসা বিজ্ঞানের বাইরে ছিল। কিছু লোক সুচিপ্তর খোঁজ নিতে আসে এবং তারা তাকে জানায় যে এগুলো কালো জাদুর প্রভাব। সুচিপ্ত বলে যে সে কালো জাদু একদমই বিশ্বাস করে না, তাই মার্নি সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের দিন আরদি তার মাকে বাজারে ছাড়তে যায়। সেখানে মার্নি তার ভাই সার্দিকে দেখতে পায়। সে মার্নিকে একটা ব্যাগ দেয় এবং মার্নি সেই ব্যাগটি আরদিকে দিয়ে বলে যে সে যেন এটা বাড়ি নিয়ে যায়। এরপর সে সেই ব্যাগটা নিয়ে বাড়ি যেতে শুরু করে, কিন্তু সে পথেই সেই ব্যাগটা ফেলে দেয়, কারণ আরদির মনে হচ্ছিল যে সার্দি সুচিপ্তর উপর কালো জাদু করেছে। সম্ভবত এবার সে আবারও একই কাজ করতে চায়। এদিকে আরদির ছোট ভাই আরিফ বাড়ি যাচ্ছিল এবং সে দুপুরের খাবার খাওয়ার জন্য রান্নাঘরে যায়। তখনই সেখানকার দরজাগুলো নিজে থেকেই খুলে যায়। সেই দরজা দিয়ে আরিফ করিডোরে আসে এবং সেখানে আরিফ একই কালো থলি দেখতে পায়। আরিফও সেটি খুলে ফেলে এবং আবার সেই একই ঘটনা ঘটতে শুরু করে, যার ফলে আরিফ খুব ভয় পেয়ে যায়। এরপর সে দৌড়ে ভিতরে যায়। রাতে আরিফ খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং পুরো পরিবার আরিফের পাশে বসেছিল। সারা রাত আরদি তার ভাইয়ের পাশে ছিল এবং মার্নি সুচিপ্তর সাথে ছিল। রাতে আরদি আরিফের জন্য বরফ আনতে যায় এবং আমরা হলের দেয়ালে আবারও সেই ডেমনের ছায়া দেখতে পাই, যার কথা সেই বৃদ্ধ মহিলা উল্লেখ করেছিল। সেই ডেমনের ছায়া সুচিপ্তর রোমে চলে গিয়েছিল। তখনই সুচিপ্তর রোমের দরজা নিজে থেকেই খুলে যায়। এবার আরদি তার বাবার রুমে যায়, কিন্তু সেখানে সবকিছুই ঠিক ছিল। কিন্তু হঠাৎ করেই সুচিপ্তর খিঁচুনি শুরু হয়, তার ফিট আসতে শুরু করে। আরদি দ্রুত গিয়ে মার্নিকে ডাকে এবং সাহায্যের জন্য ফোন করতে যায়। তখন আরদি আরিফের চিৎকার শুনতে পায়, কারণ আরিফের কানে কিছু একটা ছিল। এটা মাত্র শুরু। আরদি যখন দেখে তখন আরিফের কানে একটি লম্বা সুতো বের হয় এবং সুতোর শেষে একটি তাবিজ ছিল। এটা মাত্র শুরু ছিল, কারণ এবার আরিফের চোখ থেকে রক্ত বের হতে শুরু করে এবং তখনই হঠাৎ করে আরিফের ভেতর থেকে একটি ছুরির মতো জিনিস তার বুক ছিঁড়ে বেরিয়ে আসে। এটা দেখতে দেখতে সেই জিনিসটি আরিফের পুরো বুক ছিঁড়ে দেয়, যার ফলে আরিফ সেখানেই মারা যায়। পুরো পরিবার আরিফের মৃত্যুতে খুবই বেশি শোকাহত ছিল এবং এই জিনিসটি খুবই মারাত্মক ছিল। এরপর আরিফের শেষকৃত্য হয় এবং সেখানে সার্দিও ছিল। সার্দিকে
সেখানে দেখে আরদি রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল যে এইসব সারদি করছে। সে বলতে শুরু করে সারদি সেই কালো জাদু করেছে, এবং এসব শুনে সারদি সেখান থেকে চলে যায়। এবার এইসবের দুঃখের মাত্র শুরু ছিল, কারণ সুচিপ্ত কোমায় চলে গিয়েছিল। আরিফের মৃত্যু এবং সুচিপ্তর কোমায় চলে যাওয়ার কারণে মার্নি খুবই দুঃখী হয়। একদিকে স্বামীর অসুস্থতা, অন্যদিকে তার সন্তানও চলে গিয়েছে। আরদি নিশ্চিত ছিল যে এইসব কালো জাদুর কারণে হচ্ছে, তাই এবার সে রুস্তমকে ডাকে, অর্থাৎ সেই কবিরাজ যে প্রথমে এসেছিল। রুস্তম আরদিকে জানায় যে এই বাড়ির ভেতরে কোনো খারাপ শক্তি আছে এবং এই জিনিসটি প্রথম কালো জাদুর কারণে এসেছিল। কিন্তু এখানে সমস্যা ছিল যে রুস্তম জানতো না যে এটি কোন ধরনের কালো জাদু। কিন্তু এটি ইন্দোনেশিয়ার কালো জাদু ছিল না, এটি অন্য কোনো জায়গা থেকে ছিল, সম্ভবত পূর্ব দিক থেকে, অর্থাৎ থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান বা ভিয়েতনাম, মিয়ানমার থেকেও হতে পারে। এবং এটি একটি উপজাতি কালো জাদু যা খুবই শক্তিশালী হয়, একটি সাধারণ কালো জাদু থেকে অনেকটা বেশি শক্তিশালী। রুস্তম তাদের সবাইকে সুরক্ষার জন্য একটি মন্ত্রপুত ব্রেসলেট দেয়। এরপর রুস্তম চলে যাওয়ার আগে পুরো পরিবারকে একটি কথা বলে যে যতক্ষণ না সে এই কালো জাদুর সম্পর্কে পুরোপুরি জানতে পারে, ততক্ষণে যদি পরিবারের কারোর উপর সন্দেহ হয়, অর্থাৎ সে তাদের উপর কালো জাদু করেছে, তবে তারা যেন ভুল করে তাদের মুখোমুখি না হয়, কারণ এমনটা করলে তাদের জীবনও যেতে পারে। অবশ্যই যদি তারা জেনে যায় যে এই কালো জাদু সে করেছে, তবে সেই ব্যক্তি তাদের সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। রাতে আরদি বাজারের দিকে যায় এবং সেখানে সে আবার উইচেকের সাথে ধাক্কা খায়, যাকে সে সাহায্য করতে চেষ্টা করে, এবং উইচেক সে ব্যক্তি যে পাগলের মতন সবাইকে গালিগালাজ করত, কিন্তু এবারও উইচেক তাকে গালি দিতে শুরু করে। পরের দিন সকালে আরদি দোকানে গিয়ে জানতে পারে যে সুচিপ্ত অসুস্থ হওয়ার পর থেকে দোকানে কোনো ক্রেতা আসেনি। 3 জন কর্মচারী আগে কাজ ছেড়ে চলে গিয়েছিল এবং বাকি যে 2 জন কর্মচারী ছিল তারাও কাজ ছেড়ে চলে যায়। পুরো দিন কেটে যায় এবং সেখানে একজনও ক্রেতা আসেনি, যেমনটা শুরুতে সারদির দোকানে হচ্ছিল। এবার রাতে একজন মহিলা আসে দোকানে, সে 1 কেজি চিনি চায়। তখনই আরদি বুঝতে পারে যে সেই মহিলা একজন আত্মা। এবার আরদি এইসব দেখে ভয় পেয়ে যায় এবং সে দ্রুত পিছনে ফিরে দেখে সেই মহিলা উইচেকের দোকানে যেতে থাকে, অর্থাৎ উইচেকেরও একটি দোকান ছিল। আরদি এবার সেই আত্মার পিছু করে উইচেকের দোকানে যায়। সেখানে গিয়ে সে লক্ষ্য করে যে উইচেকও এক ধরনের কালো জাদু করছিল এবং সেখানে উইচেকের মেয়ের ছবি রাখা ছিল। তখন সেখানে উইচেক আসে এবং বলতে শুরু করে যে সুচিপ্ত তার মেয়েকে মেরেছে। আরদি কিছু বুঝতে পারছিল না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। যখন বাড়ির ভিতরে সবাই ঘুমাচ্ছিল, তখন আমরা একটি আগুনের গোলা উড়ে আরদির বাড়ির ভিতরে আসতে দেখি। তখনই মার্নি এবং শিফার হাতের ব্রেসলেট গুলো নিজে থেকে ভেঙে যায়, যা রুস্তম তাদের সুরক্ষার জন্য দিয়েছিল, অর্থাৎ এটি খুবই খারাপ ও খুবই শক্তিশালী। তখন মার্নি বাইরে থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে সেখানেও সেই একই কালো থলি পড়ে আছে। মার্নি সেই থলিটি খুলে ফেলে এবং তার সাথেও সেই একই ঘটনা ঘটতে থাকে। সে বানরের আওয়াজ শুনতে পায় এবং জোরে বাতাস বইতে থাকে। মার্নি এখন বাড়ির ভিতরে আছে, কিন্তু তার সাথে ধাক্কা লেগে একটি ফুলদানি ভেঙে যায়। আরদিও ততক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছিল এবং সে বাড়ির বাইরে সেই থলিটি দেখতে পায় যা মার্নি খুলেছিল। তখন সে সেই থলিটির দিকে হাত বাড়ায়, তার হাতের ব্রেসলেটটাও ভেঙে যায়। আরদি দ্রুত ভেতরে যায় এবং মার্নি আরদিকে জানায় যে সে অসুস্থ হয়ে গিয়েছে, ঠিক যেমনটা আরিফের সাথে হয়েছিল। আর আপনারা এটা ভাবতে পারেন যে এরা এই কালো থলি কেন খুলছে, যখন তারা জানে যে কালো জাদু করা হচ্ছে তাদের উপর। এই কালো থলির ভিতরে এক ধরনের হিপনোটিজম ছিল, এটি দেখলেই খোলার ইচ্ছে হতো। অনুরমে এসব সুচিপ্ত শুনছিল এবং সে কাঁদছিল, অর্থাৎ কোমার ভেতরেই সম্ভবত সে কিছু একটা জানতো এবং সে এসবের জন্য নিজেকে দায়ী মনে করছিল। এরপর আরদি সেখানে দেরি না করে রুস্তমকে ডাকে, যে এই থলিটি খুলবে সে কালো জাদুর শিকার হবে এবং সে কষ্ট পেয়ে মারা যাবে। সে জানায় যে এটি অনেক দূরের কালো জাদু, কিন্তু এটি নিশ্চিত যে উপজাতি কালো জাদু এটা, এবং এতটাই শক্তিশালী যে তার কারণে 3 জনের ব্রেসলেট ভেঙে গিয়েছে, যা সে তাদের সুরক্ষার জন্য দিয়েছিল। তারপর আরদির প্রথম সন্দেহ সারদির উপর ছিল এবং সে সরাসরি সারদির কাছে যায়। সে সরাসরি তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার মামা হয়ে সে এমনটা কেন করছে। এখানে সারদি একটি রহস্য উন্মোচন করে যে সুচিপ্তর উপর কেউ কেন কালো জাদু করবে। এই বিষয়টি জানার জন্য আরদির এই কথাটাও জানা দরকার যে সুচিপ্ত কালো জাদু করত, যার অর্থ স্পষ্ট ছিল যে সুচিপ্ত যতটা ভালো দেখাতো সে ততটা ভালো ছিল না। এবার এখান থেকে সারদি 13 বছর আগের গল্প বলতে শুরু করে। একদিন সুচিপ্ত তার কাছে এসে একটি মুদি দোকান খোলার জন্য ইচ্ছা প্রকাশ করে, অর্থাৎ সারদির দোকান আগে থেকেই ছিল এবং সুচিপ্তর দোকান পরে নিয়েছিল। সারদি সুচিপ্তর জন্য একটি দোকানের ব্যবস্থা করে, অবশ্যই তার বোনের স্বামী সে, এবং সুচিপ্তর দোকান বেশ ভালো চলতে শুরু করে। তার কিছুদিন পর সুচিপ্তর উপর কেউ কালো জাদু করতে শুরু করে এবং সেই সময় আরদির
কিডনির সমস্যা হয়েছিল। তাই বিরক্ত হয়ে সুচিপ্ত মাবাদি নামের একজন কবিরাজের কাছে যায় এবং তার কাছে সাহায্য চায়। এখানে যা ঘটছিল তা হলো প্রতিযোগিতার কারণে লোকেরা একে অপরের উপর কালো জাদু করছিল এবং যার দোকান সবচেয়ে বেশি চলতো তার উপর বেশি কালো জাদু করা হতো। সাহায্য চাওয়ার পর দিন থেকেই সুচিপ্তর দোকান আগের মতোই চলতে শুরু করে। একই সাথে যা ঘটছিল তা হলো মাবাদির সাহায্যে সে সমস্ত কালো জাদু ফিরিয়ে দিতে পারত। একদিন মার্নির উপর কেউ কালো জাদু করে এবং সেটি খুব খারাপ ছিল। ডক্টররা মার্নিকে চেক আপ করে, তার পেটে পেরেক খুঁজে পায়। রাগান্বিত হয়ে সুচিপ্ত মাবাদিকে সেই লোকটির নাম জিজ্ঞেস করে যে মার্নির উপর সেই কালো জাদু করেছে। মাবাদি জানায় যে সেই লোকটি যে সুচিপ্তর উপর কালো জাদু করে আসছিল সে আসলে উইচেক। সে রাতে রেগে সুচিপ্ত সেই কালো জাদু ফিরাতে বলছিল, কিন্তু ভুলবশত সেই কালো জাদু উইচেকের পরিবর্তে তার মেয়ের উপর চলে যায় এবং তার মেয়ের গলা থেকে বড় বড় পেরাক বের হতে থাকে, যা তার ঘাড়ে বড় বড় গর্ত তৈরি করে দেয় এবং উইচেকের সামনে তার মেয়ে মর্মান্তিক মৃত্যু হয়। সেদিন থেকে উইচেক হয়তো প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল এবং এখন সে সুচিপ্তর কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। তবে আরদি এখনো সেই জিনিসটি বিশ্বাস করতে পারছিল না, যার কারণে সারদি তাকে তার বাবার অফিস চেক করতে বলে। আসলে আপনাদের কি মনে আছে সেখানে একটি গোপন কক্ষ ছিল? আরদি অফিসের দরজা ভেঙে ভেতরে যায় এবং সেখানে একটি কালো ক্যাবিনেট দেখতে পায়, যার ভিতরে কালো জাদুর সরঞ্জাম এবং একটি কালো জাদুর বই ছিল, যার পেছনে মাবাদির ফোন নাম্বারও ছিল। আরদি দ্রুত সেই নাম্বারে ফোন করে মাবাদির ঠিকানা নেয় এবং সেখানে তার সাথে দেখা করতে যায়। সে মাবাদির বাড়ি খুঁজে পায়, কিন্তু সেখানে সে মাবাদির মেয়েকে পায়। সে তাকে জানায় যে মাবাদি কোমায় আছে, অর্থাৎ যখন থেকে তারা সুচিপ্তকে সাহায্য করছে তখন থেকেই। কোমায় যাওয়ার আগে মাবাদি জানিয়েছিল যে তিনি উপজাতি রিচুয়ালের আওয়াজ শুনতে পারছিল। যাই হোক, সে জানায় যে এখন আর মাবাদি সুচিপ্তকে রক্ষা করতে পারবে না। উইচেক যে কবিরাজের সাহায্য নিয়েছিল সে পূর্ব দিক থেকে এসেছে, সম্ভবত মিয়ানমার বা থাইল্যান্ড থেকে, এবং তার ক্ষমতা মাবাদির ক্ষমতার থেকেও বেশি। এবং সেই কবিরাজ যে কালো জাদু ব্যবহার করেছে তাকে সগরপিতু বলা হয় এবং সেই কবিরাজ যে রিচুয়ালটি করেছে তা একটি উচ্চতরের ডাইনিবিদ্যা, যার জন্য একটি আত্মার বলিদানের প্রয়োজন, যা দুঃখ ও প্রতিশোধ ভরা, যেমন উইচেকের। তারপর সেই কবিরাজ ইন্দোনেশিয়ার দ্বীপের 7টি উপকূলীয় কোণায় 7টি আলাদা আলাদা জিনিস করে এবং এমন একটি স্বপ্ন সুচিপ্ত দেখেছিল, অর্থাৎ সেটি স্বপ্ন ছিল না বরং বাস্তবে ঘটেছিল। এবং এই কবিরাজ 7 সমুদ্রের অশুভ শক্তিকে ডাকার জন্য এটি করে। সেই অশুভ আত্মা সমুদ্র পার করে এসেছে, যা থেকে বোঝা যায় যে সেই অশুভ আত্মা কতটা শক্তিশালী, এবং সেই অশুভ আত্মার নাম হলো সোয়াঙ্গি। আরতি দ্রুত গাড়িতে বসে তার মামা অর্থাৎ সারদির কাছে যায় এবং সে তাকে সেগরু পিতুর সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুই জানতো না। যাই হোক, এরপর দুজন দ্রুত গাড়িতে বসে বাড়িতে যেতে শুরু করে। এদিকে মার্নি সিফাকে চা বানাতে বলে এবং সিফা চা বানাতে শুরু করে। তখন মার্নির হঠাৎ পেট ব্যথা হতে শুরু করে। মার্নির আওয়াজ শুনে সিফা ভেতরে আসে এবং মার্নির পেট নিজে থেকেই ফুলে যায় এবং হঠাৎ করে পেট থেকে ডেমনের তার বের হতে শুরু করে। এর সাথে মার্নির নারীও বের হয়ে আসে। এবার সারদি এবং আরদিও সেখানে পৌঁছে গিয়েছিল এবং তাদের সবার সামনে মার্নিও মারা যায়। তারপর মার্নির শেষকৃত্য হয় এবং রুস্তম সেই কালো জাদু ভাঙার উপায় খুঁজছিল। তখন রাতে রুস্তম আরদির কাছে আসে। সে তাকে জানায় যে এই কালো জাদু ভাঙার জন্য আরদিকে পিউরিফিকেশন করতে হবে। এর জন্য আরদিকে তার তৃতীয় চোখ খুলতে হবে, কারণ আরদিকে এই রিচুয়ালের জন্য সেই 7টি উপকূলীয় স্থানে গিয়ে সেই 7টি আকৃতি খুঁজতে হবে, আত্মাগুলিকে যাদের উপর সেই কবিরাজ কালো জাদু করেছে। কিন্তু এটি তখনই সম্ভব হবে যদি আরদির তৃতীয় চোখ খোলা থাকে, কারণ সেই আকৃতিগুলোকে শুধুমাত্র আরদি তার থার্ড আই দিয়ে খুঁজে বের করতে পারবে, কোনো সাধারণ মানুষ তাকে দেখতে পারবে না, যা ব্যাখ্যা করে যে সম্ভবত সেই কবিরাজের থার্ড আই ছিল। সেখানে গিয়ে আরদিকে একে একে প্রথমে সেই আকৃতির জ্বলন্ত মোমবাতিগুলো নিভাতে হবে, তারপর সেই উপকূল থেকে সমুদ্রের পানি ভরে এখানে আনতে হবে। রুস্তম আরদির সাথে যাওয়ার জন্য সিফাকে বলে এবং সে সারদিকে বাড়িতে থেকে পিউরিফিকেশনের জন্য প্রস্তুতি নিতে বলে এবং রিচুয়াল করার জন্য তাদের কাছে মাত্র কয়েকদিন সময় ছিল এবং শেষ তারিখ ছিল সুচিত্রর জন্মদিনের তারিখ। দেরি না করে আরদি এবং শিফা সেই আকৃতিগুলির সন্ধানে বেরিয়ে পড়ে। এবার তারা প্রথম আকৃতিটি খুঁজে পায় এবং সেটি শিফাও দেখতে পারছিল। রুস্তম যেমনটা বলেছিল তারা দুজন ঠিক তেমনটাই করছিল, কিন্তু সেই আকৃতিগুলির সাথে এক ভিন্ন ধরনের ডেমন যুক্ত ছিল। প্রথম আকৃতিটির সাথে একটি সাপের ডেমন যুক্ত ছিল। সেই ডেমন থেকে ভয় পেয়ে তারা দুজন দ্বিতীয় আকৃতির কাছে যায় এবং দ্বিতীয় আকৃতিটির সাথে একটি কালো জিন যুক্ত ছিল। তৃতীয়টির সাথে একটি বাদরের ডেমন যুক্ত ছিল। চতুর্থ আকৃতির সাথে একটি সাপের ডেমন যুক্ত ছিল। এবার যদি পঞ্চম আকৃতির কথা বলা যায় তবে তার সাথে একটি টিকটিকি
টিকটিকির ডেমন ছিল এবং ষষ্ঠ আকৃতির সাথে একটি মাথাবিহীন ডেমন যুক্ত ছিল। আজ এখানেই তৃতীয় দিন এবং আগামীকাল এই রিচুয়ালের জন্য শেষ দিন ছিল, যার ফলে দ্রুত আরতি এবং শিফা সপ্তম আকৃতির কাছে যায় এবং সেখানে সবকিছুই ঠিকঠাক চলছিল। তারা পানিও ভরে নিয়েছিল, কিন্তু তখন কোনো অদৃশ্য শক্তি তাদের দুজনের পিছু নেয় এবং সে তাদের দুজনকে নিচে ফেলে দেয়। এই কারণে পানির পাত্রটি ভেঙে গিয়েছিল। তখন সেখানে একটি ভয়ানক ডেমন আসে, যা দক্ষিণ সাগরের রাজকুমারী ন্যায়রো রকিদুলের তরফ থেকে এসেছিল। আচ্ছা, এই ন্যায়রো রকিদুলের কথাটা একটু ক্লিয়ার করা যাক। সে ইন্দোনেশিয়ার একজন বিখ্যাত এবং এক অতি প্রাকৃতিক সত্তা, যে ডাইনি বিদ্যা করে খুবই ভয়ঙ্কর। সে ডেমন সেখানে সমুদ্রের পানি ভরা একটি পাত্র নিয়ে এসেছিল, যা রানীর তরফ থেকে একটি উপহার ছিল। তারা দুজনেই দ্রুত সব পাত্র নিয়ে বাড়ি যেতে শুরু করে এবং আপনি এটাও ভাবছেন যে শেষে ন্যায়রো রকিদুল কেন তাদের সাহায্য করেছিল। এমনটা মনে করা হয় যে সে ইন্দোনেশিয়ার মানুষের সুরক্ষা করে, যার ফলে সে উপহার হিসাবে পানি দিয়েছিল তাদের। অবশ্যই এখানে আরতি একাই সবকিছু সামলাতে পারতো না, তাই রাজকুমারী এসে তাকে পানি উপহার হিসেবে দিয়েছিল, যাতে করে সে এখানে সেই ডেমন সোয়াঙ্গীকে পরাজিত করতে পারে। আজ এখানে রিচুয়ালের শেষ দিন ছিল এবং রাতে হঠাৎ করে পুরো বাড়িতে নীল আলোয় ঢাকা পড়ে যায় এবং সেখানে সোয়াঙ্গী আসে, অর্থাৎ সেই ডেমন যে একটি খুবই বড় ভয়ঙ্কর ডেমন। রুস্তম মনে করে যে সে প্রার্থনা করে সোয়াঙ্গীর থেকে বাঁচতে পারবে, কিন্তু সোয়াঙ্গী প্রথমে রুস্তমের হাত ভেঙে দেয়। তারপর সে কেবল তার দুটি আঙুল দিয়ে রুস্তমের মাথা ধরে তাকে পিষে ফেলে। এরপর সে চারদিকে ধরে এবং সরাসরি তার হৃদয় বের করে খেয়ে ফেলে, যা খুবই ভয়ানক দৃশ্য ছিল। এবার আরতি এবং সিফা বাড়িতে চলে এসেছিল এবং তারা বাড়িতে এসে রুস্তম এবং সারদির মৃতদেহ দেখতে পায়। এবার দেরি না করে আরতি সিফাকে ভিতরে ডেকে পিউরিফিকেশন শুরু করে এবং 4টি পাত্র ঢালার পর আলো চলে যায়। আরতি ফ্ল্যাশলাইট খুঁজতে শুরু করে এবং সেখানে সে সোয়াঙ্গীকে পায়, যে আরতিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এবার আরতি সিফাকে রিচুয়াল চালিয়ে যেতে বলে এবং সে নিজেই সোয়াঙ্গীকে বিভ্রান্ত করতে থাকে। সেখানে সিফা 6টি পানির পাত্র ঢেলেছিল, এই কারণে সোয়াঙ্গীর মাথায় ব্যথা শুরু হয়, অর্থাৎ এরা সোয়াঙ্গীর বিপরীত কাজ করছিল, যার মধ্যে 6টি ধাপ পুরো হয়ে গিয়েছিল। মূলত যেমনটা এই রিচুয়ালটির জন্য করা হয়েছিল, এটি ভাঙার জন্য এর বিপরীত কাজ করতে হবে। সোয়াঙ্গী সিফাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং আরতি দ্রুত গিয়ে শেষ পাত্রের পানি সুচিপ্তর উপর ঢালতে শুরু করে, কিন্তু সোয়াঙ্গী সুচিপ্তকেই তুলে নিয়ে যায়। এখানে আরতি কিছুই বুঝতে পারছিল না, যার ফলে সে ছাদে সেই পাত্রটি তুলে মেরে দেয় এবং সে পাত্রটি ভেঙে যায়, যার কারণে পানি সুচিপ্তর উপর গিয়ে পড়েছিল এবং রিচুয়ালও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এবার দেখতে দেখতে সোয়াঙ্গী জ্বলতে শুরু করে এবং কালো জাদু যা সুচিপ্তর উপর ছিল তা শেষ হয়ে যায়। এদিকে আমরা উইচেককে তার কবিরাজের সাথে দেখতে পাই এবং কবিরাজ একটি সুরক্ষা তৈরি করছিল, কারণ সে উইচেককে জানায় যে যদি কালো জাদুকে পরাজিত করা হয় তবে সোয়াঙ্গী সেই ব্যক্তির কাছে আসে যে শুরুতে রিচুয়ালটি করার জন্য নিজের আত্মা দিয়েছিল। এই রিচুয়ালটি শুরু করার জন্য একজন কবিরাজের প্রয়োজন পড়ে, যার মধ্যে সোয়াঙ্গী সবার প্রথম সেই ব্যক্তির আত্মাকে নেয় যে এই রিচুয়ালটি করেছিল। যেমনটা এখানে সুচিপ্তর আত্মা ছিল, কিন্তু এখানে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যার উপর এই রিচুয়ালটি করানো হবে সে তার আত্মাকে সহজেই গ্রাস করতে পারবে, যেমনটা সুচিপ্ত। কিন্তু সুচিপ্তর ছেলে আরতি এই জিনিসটাকে পরাজিত করেছিল, রিচুয়ালটিকে উল্টে দেওয়া হয়েছিল। তার ফলে যা হবে, সোয়াঙ্গী এসে সরাসরি তার আত্মাকে খাবে যে এইসব শুরু করেছিল এবং এই কারণে কবিরাজ সুরক্ষা তৈরি করছিল। এবার এখানে সেই দুজনকে যারা এই রিচুয়ালটি শুরু করেছিল, এখানে সবার প্রথম উইচেক, কারণ সে নিজের আত্মাকে বলিদান করেছিল। দ্বিতীয় হলো এই কবিরাজ। তো এখন সোয়াঙ্গী এই দুজনের দিকে আসছিল। এরপর সেই কবিরাজ সুরক্ষা তৈরি করতে দেরি করে ফেলে, এই কারণে সোয়াঙ্গী সেখানে পৌঁছে গিয়েছিল এবং সবার প্রথম সে কবিরাজকে ধরে মাঝখান থেকে তাকে 2 ভাগ করে ফেলে এবং তারপর সে উইচেকের মাথা খেয়ে ফেলে, অর্থাৎ সে এই দুজনের আত্মাকে গ্রাস করে নেয়। এবার এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে কয়েকদিন পর দেখানো হয়। এবার মাবাও সুস্থ হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের কমায় যাওয়ার কারণ ছিল এই সোয়াঙ্গী ডেমন। মাবাদি বলে যে এখন সোয়াঙ্গীর কালো জাদু এখানে নেই, তাই আরতি সুচিপ্তকে দোকানের কালো জাদুর সম্পর্কে জিজ্ঞাসা করে। সুচিপ্ত বলে যে সে এই কালো জাদু শেষ করবে। এবার সেই দিন সুচিপ্ত এবং মাবাদি দোকানে যায় এবং মাবাদি কিছু মন্ত্র উচ্চারণ করে। এখন সে বলে যে এখন সেই কালো জাদুকে অন্য কোথাও যেতে হবে এবং সেখানে জ্বলন্ত মোমবাতি নিজে থেকে নিভে যায়, অর্থাৎ এখন এইখানে এই কালো জাদুগুলি একদমই শেষ হয়ে গিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম যে কালো জাদুর কারণে কি হয়, যার ফলে কবিরাজ তার কালো জাদুর জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকে আমরা কালো জাদুর বিষয় নিয়ে দারুণ একটি গল্প দেখলাম। তো অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আমাদের ভিডিওটাকে ভালো
লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের এই একটা লাইক থেকে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব, তো অবশ্যই কেউ লাইক বাটনটিকে মিস করবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে যখন আমরা নতুন গল্পটা আপলোড দিব তখন নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই নেক্সট গল্পের জন্য অপেক্ষা করবেন। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।